হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। তো দেখো, আজকে আমি অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইটা পড়াবো। তো সেখান থেকে আমি তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সামে যে ওশিয়ানিয়া চ্যাপ্টারটা হবে সেটা আমি আজকে তোমাদেরকে শেষ করে দেবো পড়িয়ে। তো দেখো, আমরা পড়েছি যে ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এক একটি দেশ পড়ছে, তাই তো। তা সেই অস্ট্রেলিয়া দেশেরই একটি অংশ হচ্ছে মারে ডার্লিং অববাহিকা, যেটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো দেখো, আজকে আমরা সেই মারে ডার্লিং অববাহিকা সম্পর্কে জানবো। সেই মারে ডার্লিং অববাহিকা কি, সেখানকার কৃষি, পশুপালন, উন্নতির কারণ ইত্যাদি। তো চলো শুরু করি। মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি অঞ্চল। তাহলে অস্ট্রেলিয়া দেশটার ছবি দিয়েছে দেখো এখানে। তো এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এখানে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, আর পশ্চিমে রয়েছে কি মালভূমি অঞ্চল। আর এদের মাঝে অবস্থিত আছে মধ্যভাগের সমভূমি, আর এই মাঝখানটায় রয়েছে কি আমাদের অস্ট্রেলিয়ার সমভূমি। এই সমভূমির দক্ষিণ অংশে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে মারে আর তার প্রধান উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদী যে সমভূমি গঠন করেছে তা মারে ডার্লিং অববাহিকা নামে পরিচিত। তো কি বলছে দেখো, বলছে কি এই সমভূমির দক্ষিণ অংশটা, দক্ষিণ দিক হচ্ছে অস্ট্রেলিয়ার এই দিকটা, তাই দক্ষিণ অংশ বলছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব মানে এই দিকটা, এই দিকে একটা মারে আর তার প্রধান উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদী যে সমভূমিটা, অর্থাৎ এখানে মারে নদী আর তার প্রধান উপনদী হচ্ছে ডার্লিং এবং আরও অন্যান্য যে উপনদীগুলো মিলে যে সমভূমিটি গঠন করেছে তাকে আমরা বলছি মারে ডার্লিং অববাহিকা। এই যে দেখো ইন্ডিকেট করে দিয়েছে মারে ডার্লিং অববাহিকা। এখানে দেখো বিভিন্ন রকমের নদী কিন্তু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি? দেখো, এ দেখো এখানে আছে মারে নদী প্রধান নদী এবং তার উপনদী হচ্ছে ডার্লিং এবং আরও অন্যান্য যে উপনদী দিয়ে সমভূমিটি গঠন করেছে তাকে টোটালটাকে বলছি কি মারে ডার্লিং অববাহিকা। তো দেখো, এখানে আগের দিনের একটা ম্যাপে আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়া যেখানে নদ নদী পড়েছিলাম সেখানে দেখো এই দেখো মারে নদীটি, তো এটা হচ্ছে প্রধান নদী এবং তার যে প্রধান উপনদী সেটা হচ্ছে ডার্লিং। এই যে মারে নদী আর ডার্লিং, আর এছাড়া আরও যে অন্যান্য উপনদী রয়েছে এইগুলো মিশে যে সমভূমিটি গঠন করেছে সেটাকেই বলছি কি না মারে ডার্লিং অববাহিকা। এই যে এই পোর্শনটা হচ্ছে মারে ডার্লিং অববাহিকা। তা বোঝা গেল নিশ্চয়ই যে মারে ডার্লিং অববাহিকাটা কীভাবে, মানে কোন পোর্শনটাকে বলছে মারে ডার্লিং অববাহিকা। এবার দেখো বলছি এই অঞ্চল অস্ট্রেলিয়ার সবচেয়ে সমৃদ্ধ, ঘনবসতিপূর্ণ এবং উন্নত অঞ্চল। অস্ট্রেলিয়া দেশটার মধ্যে বিভিন্ন অঞ্চল রয়েছে, তার মধ্যে হচ্ছে মারে ডার্লিং অববাহিকাটা কিন্তু সবচেয়ে সমৃদ্ধ, ঘনবসতিপূর্ণ আর উন্নত অঞ্চল। সবথেকে বড় কথা হচ্ছে উন্নত অঞ্চল। কৃষি ও পশুপালনের জন্য এই অঞ্চল কিন্তু পৃথিবী বিখ্যাত। তাহলে পৃথিবী বিখ্যাত কেন এই অঞ্চলটা? কৃষি ও পশুপালনের জন্য গোটা পৃথিবী বিখ্যাত কিন্তু মারে ডার্লিং অববাহিকা। এবার দেখো সীমা ও আয়তন কি বলছে। এই অঞ্চলটি 24 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 39 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 138 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 149 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে বিস্তৃত। এই অববাহিকার উত্তর আর পূর্ব দিকে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তাহলে এই যে অববাহিকা এর উত্তর আর পূর্ব দিকে রয়েছে কি গ্রেট ডিভাইডিং রেঞ্জ, আর পশ্চিমে রয়েছে লফটি রেঞ্জ, ব্যারিয়ার রেঞ্জ, গ্রে রেঞ্জ, আর দক্ষিণে রয়েছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এই অববাহিকা অস্ট্রেলিয়ার প্রায় 20 স্থান জুড়ে রয়েছে। তাহলে এটা কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে যে সীমা আর আয়তন, অর্থাৎ মারে ডার্লিং অববাহিকার সীমানা এবং আয়তনটা। এবার দেখো বলছে এর ভূপ্রকৃতিটা কীরকম। এই অববাহিকা একটি নিম্ন সমতল ভূমি। নিম্ন স্বাভাবিক, এটা নিম্ন কারণ এখানে একটা নদী অববাহিকা, তো তাই না, এটা তো নিম্ন সমতল ভূমি হবেই। মারে ডার্লিং নদী দীর্ঘদিন ধরে পলি জমা করে এই সমভূমিটি গঠন করেছে। এই অঞ্চলের গড় উচ্চতা দেখো 100 থেকে 200 মিটার এবং এই অববাহিকা মধ্যভাগ থেকে ক্রমশ পশ্চিম এবং পূর্ব দিকে উঁচু হয়ে গেছে। এই অববাহিকাটা কি মধ্যভাগ থেকে, অর্থাৎ মধ্যভাগটা নিচু অঞ্চল, এই মধ্যভাগ থেকে যত পশ্চিমে যাবে উঁচু, আবার যত পূর্ব দিকে যাবে তত কিন্তু উঁচু হয়ে গিয়েছে। এ দেখো বলছে, দেখো তো উত্তর দিতে পারো কিনা। মারে ডার্লিং নদীর অববাহিকার ঢাল কোন দিক থেকে কোন দিকে? সূত্র হচ্ছে নদীর গতিপথ। এই যে নদীর যে গতিপথ সেটা বলছে কোন দিক থেকে, অববাহিকার ঢালটা কোন দিক থেকে কোন দিকে। তো নদী অববাহিকার ঢালটা হবে উত্তর থেকে দক্ষিণ। তো সব নদীগুলো দেখো এখান থেকে এসে কিন্তু এই দিকে এসে মিশেছে, ঠিক আছে। এবার দেখো বলছে নদ নদী কি বলছে। এই অববাহিকার প্রধান নদী হলো কি মারে ডার্লিং। ডার্লিং হলো মারের উপনদী, প্রধান নদী হচ্ছে মারে আর ডার্লিং হচ্ছে সেই মারে নদীর উপনদী। মারের উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ান আল্পস থেকে। মারের উৎপত্তি হয়েছে কোথা থেকে? তাহলে অস্ট্রেলিয়ান আল্পস থেকে। আর ডার্লিংয়ের সৃষ্টি হয়েছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। দুটি নদী ওয়েন্টওয়ার্থ শহরের কাছে এসে মিলিত হয়েছে। এরপরে এই মিলিত প্রবাহ দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে
পড়েছে। তাহলে এই নদী দুটি একসঙ্গে মিলিত হয়ে কোন দিকে বয়ে গেছে? দক্ষিণ পশ্চিম, অর্থাৎ এই দেখো দক্ষিণ আর পশ্চিম এই দিকে প্রবাহিত হয়ে এনকাউন্টার, এখানে আছে এনকাউন্টার উপসাগর রয়েছে, এখানে এসে পড়েছে। তার মানে কি বোঝা গেল যে অববাহিকার ঢালটা তাহলে কোন দিকে? অববাহিকার ঢাল হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে, তাই তো? উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে অববাহিকার ঢাল। বোঝা গেল নিশ্চয়ই? দেখো নিচের ছকটি পূরণ করো। কি হচ্ছে? একটা ওয়েন্টওয়ার্থ শহর, এখানে আসছে মারে নদী, এখানে আছে ডার্লিং নদী, আর এখানে মারে ডার্লিং, অর্থাৎ মারে নদী এদিক থেকে এসছে, ডার্লিং নদী এখান থেকে এখানে এসে মিলিত হয়েছে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে, দিয়ে এখান থেকে এইদিকে চলে এসছে। তাহলে এবার ডার্লিং নদী বলছে উৎপত্তি কোথায়? নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে, দৈর্ঘ্য 1163 কিলোমিটার, উপনদী কি? পারু, ওয়ারেগো এবং বারন। তাহলে ডার্লিং নদীর উপনদীগুলি এগুলো হচ্ছে। আর মারে নদীর উৎপত্তি কোথায়? অস্ট্রেলিয়ান আল্পস থেকে, দৈর্ঘ্য 2589 কিমি, উপনদী হচ্ছে ডার্লিং, মারামবিজি এবং লাচলান। তো বোঝা গেল তাহলে মারে নদী এখান থেকে উৎপত্তি হয়ে এদিকে এসছে, ডার্লিং নদী এখান থেকে উৎপত্তি হয়ে এখানে এসে ওয়েন্টওয়ার্থ শহরে মিশেছে, সেখান থেকে মারে ডার্লিং নাম নিয়ে তারা কাউন্টার উপসাগরে গিয়ে পড়েছে। এবার দেখো বলছে জলবায়ু, এই অঞ্চলের জলবায়ুটা কীরকম? বলছে এই অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির। তাহলে মারে ডার্লিং অববাহিকার জলবায়ু কীরকম? নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকাল ও শীতকালে গড় তাপমাত্রা থাকে যথাক্রমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে বৃষ্টিচ্ছায় অঞ্চল অবস্থিত বলে বৃষ্টিপাতের পরিমাণ এখানে কম, বছরে মাত্র 50 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ কম কেন? না গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে বৃষ্টিচ্ছায় অঞ্চল অবস্থিত বলে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম, বছরে 50 থেকে 75 সেন্টিমিটার। দক্ষিণের সমুদ্র উপকূলে ভূমধ্যসাগরের জলবায়ুর প্রভাব দেখা যায়। এবার দেখো বলছে স্বাভাবিক উদ্ভিদ। নাতিশীতোষ্ণ জলবায়ু ও কম বৃষ্টিপাতের জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে, যা ডাউন্স নামে পরিচিত। আমরা আগের দিন শর্ট কোশ্চেনে পড়েছিলাম, তাই না, যে অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? ডাউন্স নামে পরিচিত। তা কেন না এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং কম বৃষ্টিপাতের জন্য এখানে যে তৃণভূমিটি সৃষ্টি হয়েছে তা ডাউন্স নামে পরিচিত। কয়েকটি স্থানে ওক, ম্যাপল, পপলার প্রভৃতি পর্ণমোচী গাছও দেখা যায়। অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরে উদ্ভিদ জন্মায়। এবার দেখো বলছি কৃষি ও পশুপালন। মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানে উন্নত যন্ত্রের সাহায্যে গম, যব, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। দক্ষিণের ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলা লেবু, ন্যাশপাতি প্রভৃতি ফলের চাষ হয়। এখানে অঞ্চল বেসিসে কিন্তু বিভিন্ন ধরনের সবজি ও ফলের চাষ হচ্ছে। তাহলে দেখো দক্ষিণে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল হচ্ছে ফলের চাষ হচ্ছে, আর মারে ডার্লিং অববাহিকা এখানে উন্নত যন্ত্রের সাহায্যে কী কী হচ্ছে? গম, জব, ভুট্টা, ওট। এই অববাহিকার ডাউন্স তৃণভূমিতে মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি ভালো জাতের ভেড়া পালন করা হয়। এই যে ডাউন তৃণভূমি রয়েছে এখানে বিভিন্ন জাতের ভেড়া পালন করা হয়। এই অঞ্চলের উত্তরে কুইন্সল্যান্ড আর দক্ষিণ পূর্বে নিউ সাউথ ওয়েলসে গবাদি পশুপালন করা হয়। এদের থেকে প্রচুর মাংস, দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়। অস্ট্রেলিয়ায় গো মাংস উৎপাদনে পঞ্চম এবং পশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এখানকার পশু খামারগুলো খুব বড়, আর যারা এখানে শ্রমিকের কাজ করে তাদেরকে জ্যাকস বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষি সমৃদ্ধ পশুপালনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো বোঝা গেল এবং ভালো করে কিন্তু মুখস্থ করবে। কৃষি ও পশুপালন উন্নতির কারণ, অর্থাৎ অস্ট্রেলিয়ার এই মারে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালন উন্নতির কেন উন্নতি হয়েছে এত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বিস্তীর্ণ উর্বান প্লাবনভূমি এবং ডাউন তৃণভূমির জন্য, নাতিশীতোষ্ণ জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাতের জন্য পর্যাপ্ত জলের যোগান রয়েছে, জনসংখ্যার অল্প চাপ রয়েছে এবং উন্নত জলসেচ ও আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ। এই সমস্ত কারণে এখানে কিন্তু কৃষি পশুপালনে উন্নতি হয়েছে। তাহলে এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো বলছে খনিজ সম্পদ। এখানে খনিজ সম্পদ সেভাবে পাওয়া যায় না। অববাহিকার প্রান্তবর্তী অঞ্চলে সোনা, রূপা, তামা, সীসা, টিন পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? অববাহিকার প্রান্ত অঞ্চলে, অর্থাৎ শেষ সীমানার দিকে। ব্রোকেন হিলে রূপা, তামা আর কোবারে তামা উত্তোলিত হয়। ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয়। তাহলে রূপোর শহর কাকে বলে? ব্রোকেন হিলকে। অ্যাডিলেড অঞ্চলে সামান্য কয়লা পাওয়া যায়। এবার দেখো শিল্প। খনিজ সম্পদের অভাবে এখানে ধাতব শিল্পের সেভাবে কিন্তু বিকাশ ঘটেনি। যেহেতু খনিজ সম্পদের অভাব, সেই কারণে কিন্তু ধাতব শিল্পেরও সেরকম বিকাশ ঘটেনি, যেহেতু ধাতব শিল্পের জন্য খনিজ সম্পদের প্রয়োজন হয়। কৃষি ও পশু সম্পদের উপর নির্ভর করে পশম, বস্ত্রবয়ন, ডেয়ারি, ময়দা, বেকারি, মাংস শিল্প গড়ে উঠেছে। যেহেতু কৃষি ও পশুপালনটা খুব উন্নত, সেহেতু তার উপর নির্ভর করে কিন্তু অনেক ধরনের শিল্প এখানে গড়ে উঠেছে, যেমন পশম, বস্ত্রবয়ন, ডেয়ারি, ময়দা, বেকারি, মাংস। এছাড়াও রয়েছে ইঞ্জিনিয়ারিং ও রাসায়নিক শিল্প রয়েছে। অ্যাডিলেড, ব্রোকেন হিল, মিলডুরা এখানকার প্রধান শিল্পকেন্দ্র।
এবার দেখো বলছে জনবসতি শহর। এই অঞ্চলটা জনবসতি এবং শহরটা কীরকম? এই অঞ্চলে কিছুটা ঘন বসতিপূর্ণ। আগে বলেছে যে মারে ডার্লিং অববাহিকা কিন্তু ঘন বসতিপূর্ণ, তবে জনসংখ্যার বেশিরভাগ বাস করে উপকূলবর্তী অঞ্চলে। অ্যাডিলেড এই অববাহিকার প্রধান শহর ও বাণিজ্য কেন্দ্র। তাহলে এই অববাহিকা অর্থাৎ মারে ডার্লিং অববাহিকার প্রধান শহর ও বাণিজ্য কেন্দ্র কোনটা? অ্যাডিলেড। ব্রোকেন হিল, মিলডুরা অন্যান্য উল্লেখযোগ্য শহর। দেখো এখানে মারে ডার্লিং অববাহিকার ছবিটা দিয়ে দিয়েছে এবং এখানে খনিজ সম্পদ কোন কোন অঞ্চলে কোথায় কোথায় দেখো এখানে স্বাভাবিক গ্যাস, এই যে স্টার মার্কস আছে অর্থাৎ গ্রিফিথ, এখানে হচ্ছে স্বাভাবিক গ্যাস উৎপন্ন হয়। টিন কোথায় কোথায় উৎপন্ন হয়? যে স্টার মার্কস দেয় দেখো এখানে ব্রোকেন হিল, এইগুলোতে হচ্ছে টিন উত্তোলন হয়। তামা, এখানে তামা তৈরি হয়। সোনা উত্তোলন কেন্দ্র কোনটা? এ দেখো এগুলো এইভাবে এগুলো ইন্ডিকেট করে দেওয়া রয়েছে, তোমরা ম্যাপটা ভালো করে দেখে নেবে। তো দেখো এবার বলছে মিলিয়ে নাও ক স্তম্ভ খ স্তম্ভের সঙ্গে। এখানে আছে মারে, ওক, মেরিনো, ব্রোকেন হিল, জ্যাকস। আর এখানে আছে কি? শ্রমিক, উৎকৃষ্ট সম্প্রদায়, মেষ, রূপর শহর, অস্ট্রেলিয়ান আল্পস, স্বাভাবিক উদ্ভিদ। তাহলে জ্যাকসটাকে আমরা জানি ওখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদেরকে আমরা কিন্তু জ্যাকস বলা হয়। আমরা একটা ছকে মানে একটা বক্স দেওয়া ছিল সেখানে পড়লাম, তাই তো। তারপরে দেখো ওক হচ্ছে, ওক কিন্তু স্বাভাবিক উদ্ভিদ এখানকার। তারপরে হচ্ছে দেখো মেরিনোটা আমরা কি পড়লাম একটু দেখে নিই। তো দেখো এখানে বলছে মেরিনো মেষের লোম কাটা হচ্ছে, তার মানে মেরিনোটা কি? মেরিনো হচ্ছে উৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ। দেখো তাহলে মেরিনো হচ্ছে উৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ। তারপর ব্রোকেন হিল কি? ব্রোকেন হিল হচ্ছে রূপর শহর। আর মারে হচ্ছে কি? অস্ট্রেলিয়ান আল্পস। তাহলে এটা হচ্ছে আমাদের ছকটা মিলে গেল। এবার দেখো হচ্ছে ছকের মধ্যে লিখে ফেলো কেন কীভাবে পরিচিত নিউ ইংল্যান্ড রেঞ্জ, মারামবিজি, ডাউন্স, অ্যাডিলেড, এগুলো সম্পর্কে তোমরা এই ছকে লিখবে বা খাতায় লিখে নেবে। এবার দেখো হচ্ছে মারে নদীর গতিপথ দেখে ক্রমান্বয়ে সাজিয়ে লেখো ওয়েন্টওয়ার্থ সাউথ, অস্ট্রেলিয়ান আল্পস, এনকাউন্টার উপসাগর, মারামবিজি। তাহলে এই ওখানে যে মারে নদীর গতিপথটা রয়েছে সেটা দেখে এটা তোমাদেরকে সাজাতে হবে। তাহলে প্রথমে আসবে কি? অস্ট্রেলিয়ান আল্পস, অর্থাৎ কি এখান থেকে মারে নদীটি সৃষ্টি হয়েছে বা উৎপত্তি লাভ করেছে। তারপরে কি হচ্ছে? মারে নদীতে মারামবিজি বিভিন্ন উপনদী এসে মিশেছে। তারপরে সেটা কোথায় গিয়েছে? ওয়েন্টওয়ার্থ শহরে। ওয়েন্টওয়ার্থ শহর থেকে সেটা গিয়েছে কি? এনকাউন্টার উপসাগরে গিয়ে মিশেছে। তাহলে প্রথমে গেল অস্ট্রেলিয়ান আল্পস, তারপরে গেল মারামবিজি, ওয়েন্টওয়ার্থ শহর এবং এনকাউন্টার উপসাগর। বোঝা গেল আশা করছি। তো দেখো এখানে আমাদের এই অধ্যায় অর্থাৎ মারে ডার্লিং অববাহিকাটা আমাদের কিন্তু শেষ হলো এবং তার সাথে সাথে আমাদের ওশিয়ানিয়া মহাদেশ টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তোমরা ভালো করে এগুলো পড়বে এবং মুখস্থ করবে। যে সমস্ত শর্ট কোশ্চেন বলো, ব্রড কোশ্চেন বলো এবং ইম্পর্টেন্ট লাইন বাই লাইন থেকে কিন্তু কোশ্চেন দেবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমি মারে ডার্লিং অববাহিকা থেকে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো হবে সেগুলো আমি তোমাদেরকে লিখে এনে দেবো। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো।